খুব একটা মধুরিমা। অরণ্য, অরণ্য তুই খবরটা পেলি থেকে? আর কোনো বন্ধু বান্ধব আসেনি? আমার তো কোনো বন্ধুদের সঙ্গে এখন যোগাযোগ নেই রে। উন্মেষের চলে যাওয়ার খবরটা সংবাদপত্র থেকে পেলাম, তাই একাই চলে এসেছি। হ্যাঁ, ওই নিউজ পেপারে শোক বার্তাটা দেবার বুদ্ধিটা আমার ছেলের। আমার ছেলে নিঝড় নিউ জার্সিতে থাকে। ওই যে দেখ, ওই যে দূরে দাঁড়িয়ে ব্লু শার্ট পরা, হ্যাঁ ওই নিঝড়। আচ্ছা অরণ্য, পুরনো বন্ধু হিসেবে উন্মেষের শোক সভায় তোর তো কিছু বলা উচিত ছিল। শোন, মাইকের সামনে গুছিয়ে কিছু বলতে পারি না রে। আর উন্মেষের প্রসঙ্গে বলতে গেলে তো গলা টিপে টেপে বুড়ো বয়সে বেশ এই বাজে একটা ব্যাপার হতো। শোন না, তোর বরটাকে আর কিছুদিন ধরে রাখতে পারলি না? না রে, পারলাম না। ছেলে তোর প্রাণ ছিল। ও বিদেশে চলে যাওয়ার পর কথা বলা খুব কমিয়ে দিয়েছিল। শুধু অতীতে ওর লেখা ওই রাজনৈতিক প্রবন্ধগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়তো আর দীর্ঘশ্বাস ফেলত। গত 1 নভেম্বর মাঝরাতে প্রচন্ড বুকে ব্যথা, 8 ঘন্টার মধ্যে সব শেষ। এই এখন তো সবই রাত 8টা, একটু বস। আচ্ছা, তোর বউটাকে আনলি না কেন বলতো? বেশ আলাপ হতো। এই তো যোগাযোগ হলো। শোন, অরুন্ধতী আমার বউ। ও আচ্ছা, আর তোর ছেলে নেই? ও, আমাদের ছেলে নেই। আচ্ছা, উন্মেষটাকে তুই এরকম ওই খবরদারি করতে পারতিস? না রে, পারিনি। মানুষটাকে ঠিক মতো বুঝিয়ে উঠতে পারলাম না। আঙুলের ফাঁক গলে আমার সাতসাগরের জল কখন যে টুকটুক করে মাটিতে ঝরে গেল টেরই পেলাম না। শোন, তুই আজ খুব ব্যস্ত আছিস, আমি পরে একদিন আসবো। বেশ, পরশু তো ওরা সব নিউ জার্সি ফিরে যাচ্ছে। আর আপাতত আমি একটুও ব্যস্ত নই রে পাগলা। ওই 3-4 বছর হলো রিটায়ার করেছি, এখন অখণ্ড অবসর। ভালো কথা, এই শোন, এই কার্ডটা রেখে দে তো, এখানে আমার নাম্বার আছে, ফোন করিস। আর আমার কার্ডটাও তুই রেখে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় ফোন করবি কিন্তু। একদম। চলি, ভালো থাকিস। হ্যাঁ, তুইও ভালো থাকিস। তুই পারিস শুনি অরণ্য। কেন রে, বাড়ি বসে জমিয়ে চা খেতে খেতে গল্প করলে হতো না? হ্যাঁ, এই বুড়ো বয়সে রবীন্দ্র সদনের ফোয়ারার ধারে দূর অন্য কেউ ফোন করে আসতে বললি না, আমি কোনো একটা অজুহাতে কাটিয়ে দিতাম। কিন্তু তুই যখন আমাকে ভুলে যাওয়া নাম ধরে ডাকলি, তুই হাসছিস? থামলি কেন? বল বল বল, আজ তোর কথা শুনবো বলেই তো তোকে ডেকে এনেছি। ভালো নয় অরণ্য, অতীতকে খুঁড়ে খুঁড়ে বের করে আনাটা মোটেও ভালো নয়। স্বাভাবিক হতে চেষ্টা কর। আমরা এখন 60 পেরিয়ে সিনিয়র সিটিজেন, কিন্তু বুঝলি? যখন তোকে নীলতারা বলে ডেকেছিলাম তখন তোর জীবনে উন্মেষ আসেনি। আরে যে কবছর বেঁচে আছি নীলতারা, তোর দিকে না হয় একটু তাকিয়েই বসে থাকি। এই ছাড় তোর বুড়ো বয়সে তাকিয়ে থাকা। যখন এসে ঝাঁকুনি দেবার কথা, আলতো আঙুল ছুঁয়ে চিবুক তুলে বৃষ্টিবিন্দু মুছিয়ে দেবার কথা, তখনই পারিস। হ্যাঁ, স্বীকার করছি আমি পারিনি, আমার সীমাবদ্ধতা ছিল। এই শোন, চা খাবি? হ্যাঁ, খাবো। ও দাদা, দাদা এদিকে। হ্যাঁ, আমাদের দুটো লেবু চা দিন না। এই শোন, ঝালমুড়ি খাবি? না। এই অরণ্য, কলেজের সেই প্রথম দিনগুলোতে কেমন একটা যেন উদাস চোখে তুই তাকিয়ে থাকতিস আমার চোখে। কেন রে? আমি তখন মন দিয়ে তোর অন্তরঙ্গের শুদ্ধতা দেখতাম। কোনো ভান ছিল না তোর, অহেতুক গায়ে পড়া ন্যাকামো ছিল না। মনে হতো মহাকাশ থেকে টুক করে খসে পড়েছি সেই মাটি আর অরণ্যে। মনে হচ্ছে তোর কোনো কবিতার লাইন তুই কায়দা করে শুনিয়ে দিবি। সেসব ছাড়, বরং উন্মেষের কথা বল। ওর কথা কি বলবো, বড় সদর্থক মানুষ ছিল। আমার অধ্যাপনা বদলি, ওর এখানে লেকচার, ওখানে সেমিনার,
পায়ের তলায় চাকা লাগিয়ে ঘুরে বেড়ানো, সবকিছু কি সুন্দর করে সামলেছিল। নিজের রাজনৈতিক কেরিয়ার ধীরে ধীরে ছেড়েছে শুধু আমার আর ছেলে মুখের দিকে তাকিয়ে। নীল, সবটা কিন্তু সত্যি নয়। ও ছিল খুব সৎ আর পরিশ্রমী, আমাদের লিডার নেতা। কিন্তু যখন ও রাজনীতিতে ঢুকেছে তখন রাজনীতির মধ্যে ভীষণ অসাধুতা, বেনজল, আদর্শহীনতা, তাইও সরে এসেছিল, ডুবে গিয়েছিল মননের গভীরতায়। তুই নিজেকে দায়ী করে কষ্ট পাস না নীলদা। ঠিক বলেছিস। আর তারপর থেকেই জানিস ও নির্লিপ্ত হতে শুরু করলো। উন্মেষকে তুই নির্লিপ্ত হতে দিলি কেন? তোর মনে হলো না নীল, কোথাও একটা ভারসাম্যের প্রয়োজন ছিল? বড় ব্যস্ত ছিলাম রে। ছেলেটা একটু বড় হতেই আমি ঝাঁপালাম আমার নিজের জগতে, আর উন্মেষের জগৎ থেকে সেটা ছিল একেবারেই মানে সরে গেলি, তাই তো? উন্মেষের ব্যক্তিত্বের ঘেরাটোপ থেকে বেরিয়ে চেনা বৃত্তের বাইরে। না না, সেটাও একটা বৃত্ত, জানিস অরণ্য। চেনা বৃত্তের বাইরে আর একটা বৃত্ত, সেই হিপোক্রেসি, সেই অকারণ ভদ্রতার মুখোশ, সেই সংস্কার কুসংস্কার। আচ্ছা আচ্ছা, উন্মেষ তো ধীরে ধীরে একা হয়ে যাচ্ছিল, তুই বুঝতিস না ওর একাকিত্ব? সময় ছিল না যে, বাইরের জগৎ ছুটির দিনেও আমায় ছুটিয়ে মারত। উন্মেষ কিছু বলতো না? না অরণ্য, ও তো তোদেরই বন্ধু। কি অসাধারণ একটা প্রজন্ম ছিলি রে তোরা, সৌজন্যে, উদারতায়, ভদ্রতায়। আর উন্মেষ ছিল রাজসিক আভিজাত্যের নির্মম খাঁচায়, কখনো ছোট করতো না নিজেকে। একটা কথা বলবো? বল। বলে কেমন? এই রাগ করবি না তো? আরে করতে পারি, আগে দেখি না কথাটা রোজন কতটা। না তাহলে বলবো না। আই তুই কি চাস বলতো? এই পাবলিক প্লেসে তোর পাঞ্জাবিটা আমি খিমচি ধরি? তোর মতো ন্যাকা কবিরা বড্ড বাহানা করে। আচ্ছা 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 আচ্ছা, ওই সময় আমাকে মনে পড়তো, মানে কখনো কখনো। না রে অরণ্য, মনে পড়তো না তেমন। আসলে যেমন করে মনে পড়লে মনটা একেবারে তোল পার করে, সেভাবে তোকে কোনোদিন মনে পড়ে। ধন্যবাদ, তুই সত্যি কথাটা বলতে পেরেছিস। দুঃখ পাস না বাংলা, তাই বলে বিয়ের পর তো দেখ সব বন্ধুরাই তোরা দূরে সরে গেলি, কোনো যোগাযোগ রাখলি না। আসলে তোদের ডিস্টার্ব করতে চাইনি আমি, সেই জন্যই যোগাযোগ ছিন্ন হয়ে গেল। জানিস, তোকে আর উন্মেষকে মনে হতো নন্দিনী আর রঞ্জন, সত্য ফোঁটা রক্ত করবি যেন, এক ঝলক আগুন। আমি তোকে মানে আমার কাছের বন্ধু মনে করে মাঝে মাঝে তোর কথা শুনতাম। এর বেশি আমার কোনো ভূমিকা ছিল না তোর জীবনে। ঠিকই, শুধু তোকেই আমি মনের কথা বলতাম, কারণ আমি জানতাম তুই মানুষটা না বড্ড ভালো। তোর পাঞ্জাবি থেকে কখনো নষ্ট দিনের দুর্গন্ধ উঠে আসতো না। আর তোর উপর আমার একটা না আশ্চর্য অধিকার ছিল, বিশ্বাস করার জন্য, আর সেটা স্বার্থপরতা নয়। মনে আছে পরীক্ষার আগে কয়েকটা ইম্পর্টেন্ট নোটস তোকে পৌঁছে দিতে ছুটেছিলাম, রাত তখন 10টা, সেটা চরম রাজনৈতিক অস্থিরতার সময়, তবু ছুটেছিলাম। নীল, কি তোলপাড় করে ভালোবেসেছিলাম রে তোকে, মনে আছে তোর? সব মনে আছে। তোকে দরজা থেকে সেদিন বিদায় দিয়েছিলাম, আমাদের ডিসিপ্লিনড পরিবারে অত রাতে আমার মা বাবার সামনে তোকে হাজির করতে পারবো না বলে। সত্যি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি সেদিন। কি আমাকে ঠিকাদারি দিয়েছিল তোকে ফার্স্ট ক্লাস ফার্স্ট করবার? পুরোটাই প্রচন্ড ছেলে মানুষই আবেগ, ওই আবেগ। অথচ তোর ব্যবহারে কিন্তু সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। আহারে, সেটা তো আর মোবাইল যুগ ছিল না, তাহলে রাস্তায় নেমে গালাগাল করতাম তোকে। ক্ষমা ক্ষমা অরণ্য, ক্ষমা করে দিস। তথাস্তু, দিলাম ক্ষমা করে। এই প্রসঙ্গ পাল্টা তো। এই আজকাল কি ভালো লিখছিস রে তুই? পড়িস? সময় হয়? পড়বো না কেন? নাম দেখি কত কাগজে, টিভিতে সাক্ষাৎকার দেখি, তোর কবিতা পাঠও শুনি। তুই তো এখন সেলিব্রিটি রে পাগলা। পড়িস পড়িস। নয় তো কি মিথ্যে বলছি নাকি? তোর একটা গোটা কবিতা আমার মুখস্থ। বিশ্বাস করি না। বাজি বাজি, পারলে দারুণ একটা রেস্তোরাঁয় বিরিয়ানি আর হান্ডি করব। তুই মাংস খাওয়াবি? জানিস আমার স্বামী সবে মাসখানেক হলো মারা গিয়েছে, না তুই আমাকে মাংস খাওয়াবি? জেনেই তো বললাম, কোনো কালে তোর হিপোক্রেসি ছিল না, এখনো নেই, তাই বললাম। বেশ করেছিস, তবে বাজি টাজির দরকার নেই, আমি এমনি শোনাচ্ছি। আমার ভ্রমণ তোমার কাছে, আমার ফেরাও তোমার কাছে, তুমি আমার দীর্ঘ প্রবাস, তোমার জন্য শিমুল পলাশ, তোমার জন্য পরের জন্ম,
তোমার জন্য না ছাড়া হাল, তোমার জন্য আসন পাতা, প্রতীক্ষাতে প্রতীক্ষাতে অনন্তকাল। খিরে পাগল, চোখ একেবারে ছানা বড়া। এই চল চল চল, রাত হয়ে যাচ্ছে, এবার একটু হাঁটি। হ্যাঁ চল, এদিকে এদিকে চল। রাস্তা পার হয়ে গোখেল রোডে ঢুকি। ওই রাস্তায় গাড়ির আওয়াজ একেবারেই নেই রে। হ্যাঁ মধুরিমা, তুই সত্যি আমার কবিতা পড়িস? এটা আমার কাছে একটা বিস্ময়। আসলে তুই হতাশ হয়েছিস, ভাবছিস তাও যদি একটা 20-21 বছরের মেয়ে কবিতাটা বলতো, বা কোনো নাম করা আবৃত্তিকার মঞ্চ কাঁপিয়ে একেবারে থরথর আবেগে আবৃত্তি করতো, তা না কোথাকার ঘুরি। থামবি তুই? আচ্ছা বেশ থামলাম। এবার চলতে চলতে তোর নিজের গলায় তোর লেখা একটা কবিতা শুনবো, আর কিন্তু কোনো কথা নয়। ক্যামেরা রোলিং, অ্যাকশন। জীবনের সাথে ভালোবাসাবাসি যা, দুকুল ছাপানো কবিতা গানের উল্লাস, শিশুর দু চোখে রেখে যায় ভরা স্বপ্ন, ছিন্ন পাতার নৌকো ভাসানো আশ্বাস। এভাবেই চলে উপকথা ভেসে ভেসে, সাগরের জল এখনো নদীতে মেশে। কেমন করে উত্তরণ হলো রে তোর? ছিলি তোর সিনেমার বোকা। হ্যাঁ, তোদের সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার পর আঁকড়ে ধরলাম কবিতা। তারপর অরুন্ধতী এলো আমার জীবনে। ও আমাকে খুব উৎসাহ দিত। তাই আমার লেখা জমা দিয়ে আসলো পত্রিকা দপ্তরে। তারপর হঠাৎ একদিন আবিষ্কার করলাম সবাই আমাকে কবি বলছে, কবি অনন্য। তোর বউটা কি ভালো রে পাগল। একজন গান ভালোবাসা মানুষ কেমন ভাবে কবিতার মগ্ন পাঠক তৈরি করলো নিজেকে, এটা ভাবলে অবাক লাগে। আগে তো তুই কখনো বলিসনি যে হেমন্ত তোর প্রিয় ঋতু। তোর কবিতা পড়েই তো সেটা অনুভব করেছি। আসলে হেমন্তে মানুষ নিজেকে নতুন করে চিনতে পারে। অনুভব করিস? হয়তো করি, তবে তোর মতো গভীর ভাবে নয়। এই শহরে হেমন্ত ফিল করা ছাত্রের মতো চুপি চুপি বাড়ি ঢোকে, আবার খবর যে বেরিয়ে যায় টের পাই না। আচ্ছা, চেষ্টা করিস কাল ভোরে উঠে অনুভব করতে, ঠিক আছে? বেশ। মর্নিং ওয়াকে যাস? যেতাম, 19 নিজেকে গুছিয়ে নেবার পর বন্ধ করে দিয়েছি হাঁটা। একা একা ভালো লাগে বল? আর এখন তো ফেলে ছড়িয়ে থাকার সময়, ওই দিন বয়ে গেলেই হলো। তাহলে তোর সাথে আমার দেখা হলো কেন? মানে তোকে এবার থেকে ভোরে জাগিয়ে দেবো ফোন করে। বেশ। মোবাইলটা পাশে থাকে তো? তা থাকে, ছেলে তো মাঝরাতেই ফোন করে। না, আপনি গান শোনায় জানিস? কি গান শোনায়? রবীন্দ্রসঙ্গীত। তুই কি শোনাস? আমার কবিতা। তোর মাথা খারাপ? তখন বলে আমি ঘুমে ঝুলে ঝুলে পড়ি। বাজে কথা। তুই চাস না ওরা তোর গান শুনুক? ধ্যাত, আমি কি তোর বউয়ের মতো গানের মানুষ নাকি? তোদের গানের সাথে গণসঙ্গীতে আমি গলা মিলাতাম, আর কিছু না। বল না নীল, বল না, ওদের কি গান শোনাতে ইচ্ছে করে তোর? একবার গান না। দিনগুলি মোর সোনার খাজায় রইল না, রইল না সিজে আমার নানা রঙের দিনগুলি। পারি না রে পাগলা, এখন আর গানটা তেমন ভাবে গলায় আসে না। এই আর কত হাঁটাবি বলতো? তোকেও তো ফিরতে হবে। হ্যাঁ শোন, তোকে একটা ট্যাক্সি ধরে দেবো? আচ্ছা দে ধরি। ট্যাক্সি, ট্যাক্সি। হ্যাঁ সাবধানে যাস। এই শাড়ি সামনে। হ্যাঁ ঠিক আছে, আসছি রে। বদ্ধ পাগল একটা। হ্যালো, আমি বলছি। হ্যাঁ আমি বুঝেছি। আমি কিন্তু মশাই
অনেক আগে উঠেছি, আর তারপর শিশির পতনের শব্দ শুনেছি। হ্যাঁ, তোর প্রেসক্রিপশন অনুযায়ী। তারপর দার্জিলিং যাই, ঠোঁট ভিজিয়ে দক্ষিণের জানালা আর পশ্চিমের ব্যালকনির সাথে এখন গল্প করছি। ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। তা তুই কি করছিস? আমাদের এখানে এখন অনেক সবুজ, সেই সবুজ গায়ে মাখছি, মানে পার্কে প্রাতঃ ভ্রমণে আছি। বন্ধু বান্ধব নেই রে, এই বুড়োদের সাথে আমার বন্ধুত্ব হয় না। কিন্তু তোকে ফোন করলাম কেন বলতো? কেন? সেদিন তোর ছেলেকে দেখলাম, উন্মেষের সেই ভাষা ভাষা মায়াময় চোখ দুটো যেন অবিকল কেউ তুলে এনে বসিয়ে দিয়েছে তোর ছেলের চোখে। দেখিস, ও ঠিক দেশে ফিরে আসবে। ওর দৃষ্টিতে বাংলা আছে, বাংলা ভাষা আছে। তুই এত লক্ষ্য করেছিস অরণ্য? আশ্চর্য, শত মন খারাপের মধ্যেও উন্মেষ বিড়বিড় করে জানিস এই কথাগুলোই বলতো। উন্মেষের কথাই আলাদা। ফোনটা রাখি রে, বাজার যাবো, টাটকা সবজি কিনবো। প্রথম শীতের সবজি আমার বড় প্রিয়। বাহ, তুই এখনো নিজের হাতে বাজার করিস? সময় পাস? আমার হাতে অনেক সময়। তা আজ বিকেলে তোর কি প্রোগ্রাম? একটা ওই আলোচনা সবাই যাবো। ও, তাড়াতাড়ি ফিরিস। তোর ভালো মানুষ বউটাকে টেনশনে রাখিস। লজ্জা দিস না তো, একটাই তো বউ, বয়স হয়েছে বলে তো আর অবহেলা করতে পারি না। গুড, আই ফোন করিস, আমিও করবো। টাটা। টাটা। হ্যালো, হ্যাঁ শুনছি, বল। তুই কোথায়? রাস্তায় মনে হচ্ছে। তুই এই হালকা ঠান্ডা কেমন এনজয় করছিস বলতো? নাকি ওই বুড়িদের মতো মোজা টোজা পরে কান চাপা দিয়ে টিভি দেখছিস? ধুর, আমি টিভি পোকানো, মাঝে মাঝে খবর টবর শুনি, এই পর্যন্ত আর কি। বলি না তো তুই কোথায়? আকাশ ভাসানো চাঁদ নিয়ে বাড়ি ফিরছি। শোন, কয়েক বছর আগে ঝাড়খণ্ড বেড়াতে গিয়ে রাতের বেলায় গালুড়ি থেকে ঘুরে ধারাগিরি পাহাড়ে একটা নাম না জানা নীল তারাকে নিঃশব্দে নেমে আসতে দেখেছি। তাই বুঝি? আচ্ছা, অরণ্যের বুকে আশ্রয় নিল একটা নীল তারা। সেই রাতে খুব মনে পড়ছিল তোকে। ফিরে এসে একটা কবিতাও লিখেছিলাম, আগের কাব্যগ্রন্থে আছে। অরণ্য, বল না প্লিজ। জেগে আছে বনভূমি, জেগে আছে শান্ত নীল তারা, নিহারিকা পার হয়ে আলোক বর্ষ ভেদ করে পায়ে পায়ে নীল তারা অরণ্যে নেমেছে ঘুম ঘুরে। না, আমার ঠিক মনে পড়ছে না, আগে বোধহয় পড়িনি, বুঝলি? তুই এভাবে আমাকে মনে রেখেছিস অরণ্য। আর আমাকে দেখ, জীবনের চালচিত্র সাজাতে আমি কত ব্যস্ত ছিলাম, মনেই পড়েনি তোর মুখ। আর আজ কি ভীষণ একা হয়ে গেছি। তোকে ছাড়া ফোন করবার আর তেমন লোকজনও নেই। চুপ করে আছিস যে, কথা বলবি না? চুপ করে থাকতেই ভালো লাগছে। আমার মিনি বাসটা এখন ময়দান পেরিয়ে ফোর্ট উইলিয়ামের পাশ দিয়ে এসপ্ল্যানেডের দিকে ছুটে চলেছে। আমাদের এই শহরটা আজও বড় সুন্দর না? আমাদের বই মেলা, আমাদের বই পাড়া। জানিস মধুরিমা, আমার দিদি এখনো ফুটপাতে উবু হয়ে বসে ছোটবেলায় পড়া স্বপন বুড়োর বাবুই বাসা বোর্ডিং খোঁজে। খুঁজুক রে, ওই খুঁজে বেড়ানোটাই তো প্রবল ভাবে বেঁচে থাকার অন্য নাম। অরণ্য, তোর মনে হয় না আমরা সবাই গত জন্মে শান্তিনিকেতনে গাছতলায় বসে রবীন্দ্রনাথের কাছে আকাশ, মাটি, জল, হাওয়ার চারুপাঠ সহজ পাঠ নিয়েছি? মনে হয়, খুব মনে হয়। আচ্ছা, একটু রাখছি, আমাকে নামতে হবে, বুঝলি? জাস্ট আ মিনিট অরণ্য। না রে মধু, আমার স্টপেজ চলে এসেছে। যাক না, এসে না হয় দুটো স্টপ পেরিয়ে নাম। আচ্ছা ঠিক আছে, বল, আমি নামছি না। আসলে আমাকে একটা ডিসিশন নিতে হবে খুব তাড়াতাড়ি। ওরা আমাকে আমেরিকা নিয়ে যেতে চায়। যদি সত্যি আমাকে চলে যেতে হয় অরণ্য, তুই
তুই চলে যাবি এ দেশ ছেড়ে? ইচ্ছে না থাকলেও যেতে তো হবেই বল। সত্যি তুই চলে যাবি? তাহলে আমি কি করব? আমার ভালো মতো বসবাস করবি, চিরদিন আমার অনুভূতিগুলোকে সম্মান করবি, আর দেখা না হলেও তোর কবিতা ভালোবাসা বন্ধুটাকে কিন্তু একদম ভুলবি না, বুঝলি? বেশ কয়েক বছর পরে ওরা যখন দেশে ফিরবে, আমি ততদিন বেঁচে থাকবো না রে অরণ্য। কি ব্যাপার, এত সকালে তুই ফোন করলি? তোকে বলা হয়নি আমি একটা ডিসিশন নিয়েছি গতকাল সন্ধ্যায়। কবে যাচ্ছিস? ডেট ঠিক হলো কিছু? গেস কর, ভাবো ভাবো অরণ্য, ভাবা প্র্যাকটিস করো। এই সবে বসন্ত এলো, তোর গলাটাও বেশ খোলতাই হয়েছে। হ্যাঁ, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণ সোহে, গানটা গাইতে গাইতে ফ্লাইটে উঠবি। সকালের কলকাতা, রাতে নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে এক মুহূর্তেই অতীত হয়ে যাবে। তোর মুন্ডু হবে আনরোম্যান্টিক পুরো একটা। যা বলছি কান খুলে শোন, আমি যাচ্ছি না যাচ্ছি না যাচ্ছি না। বাকি জীবনটা যখন ইচ্ছে তোর বাড়িতে হামলা চালাবো, আর তোর গান পাগল বউটার গান শুনবো। কি বলছিস তুই? সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে না, সত্যি যাচ্ছিস না? তুই ইচ্ছে করছে জানিস, জীবনের এই শেষ মুহূর্তগুলো আমার কবি বন্ধু আর তার স্ত্রীর সংসারে কাটাবো। অন্তত মাঝে মাঝে তোর মাঝখানে কাটাতে দিস। বাবা, দেবো 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 রে পাগলি। এখন বলতো, ছেলেকে কি করে বোঝালি? কি আর বোঝাবো, বললাম যে তোরা পারলে দেশে ফিরে আয়, আমি আয়ুষ সইতে পুড়িয়ে পুড়িয়ে অপেক্ষায় থাকবো। আর যদি মরে টরে যাই, তাহলে আমার ওই কবি বন্ধু আছে, ওই সৎকারে যায়। পাগল একটা, সত্যি তুই এসব বলেছিস? কেন রাখবি না? আমি অসুস্থ হলে রাখবি না তোদের কাছে? কাছে বসে শোনাবি না তোর একটার পর একটা কবিতা? আমি যে আরো কিছুদিন বেঁচে থাকতে চাই রে অরণ্য। ঠিক আছে, তুইও তোর গান শোনাবি। শোনাবো রে পাগল কবি। তোর একটা কবিতায় প্রতীক্ষার কথা আছে, কি যেন নাম কবিতাটা? কোনটা? ও, তুমি ঠিক জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কবিতাটা। লাইনগুলো হয়তো মনে করে আমি এখন ঠিকঠাক বলতে পারবো না, তবু চেষ্টা করছি। হ্যাঁ, কিছুই হলো না, শুধু প্রতীক্ষায় থেকে থেকে উন্মাদ হয়ে গেল। কবিতার খাতা বুকে হাজার মাইল ছুটে, লোকালয় থেকে বহু দূরে অচেনা বিভ্রান্ত লাশ হয়ে গেল। বৃষ্টি ছুঁল না তাকে, মানুষেও না। আমি যেন কেমন হারিয়ে যাচ্ছি রে, তলিয়ে যাচ্ছি নীল তারা। আমার থেকে সরিয়ে নিয়েছে নিজেকে, গুটিয়ে নিয়েছে নিজের মধ্যে। তো কবিতাটা না ঠিক সেই সময় পড়েছিলাম, আমার কেন যেন মনে হয়েছিল কবিতাটা আমাকে মনে করে লেখা। আমাকে আসতেই হতো তোর কাছে। এবার আমি যাবো তোর কাছে, যেদিন একা থাকার জীবনটা টানতে পারবো না। একটা ব্যাগে টুকিটাকি সব গুছিয়ে গাড়ি ডেকে সোজা চলে যাব তোর আর অরুন্ধতির ঘরের দরজায়, আর করালি বলবো, দরজা খোল অরণ্য, আমি এসে গেছি। আর তোর বউটাকে কি বলবো জানিস? দুমুঠো খেতে দেবে গো। এমন করে বললে দেবে না খেতে? দেবে দেবে দেবে, তুই একবার এসেই তো দেখ। কবি অরণ্য, তোর বাড়িতে লাল মেঝে আছে? আছে আছে। আর টবে টবে অনেক গাছ আছে, শ্বেত চাপা ফোটে, পাখি আসে দুর্গাট। অনেক অনেক পাখি, অনেক সবুজ, অনেক আলো, অনেক গান। আর তোর ঝুল বারান্দা আছে, সেখানে বর্ষার জমি গ্রিল টপকে পায়ের পাতা এসে ঝাঁপিয়ে আছে আছে, বাড়িটা ফুলের গন্ধে ম ম করে। তুই কবে আসবি নীল? অরণ্য, রবি ঠাকুরের ডাকঘর পড়ি শোনাবি, অমর সুধা গল্প শুনবো, আর ওর লেখা ছোটদের কবিতা শোনাবো শোনাবো। তুই এখন একটু শান্ত হ পুরনো, বহু পুরনো ওই সাদা কালো ছবির অ্যালবাম আছে। আছে, সব আছে। আর শোন না, ওই ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার সুবর্ণ রেখা,
তারপর সত্যজিৎ রায়ের অপুর সংসার, ঘরে বাইরে, এইসব সিনেমাগুলো দেখার সুযোগ আছে? লাল মেঝেতে বসে তুই, আমি, অরুন্ধতী একসাথে দেখবো। আছে তো, এখন তো নেটের মাধ্যমে আমরা সবকিছু হাতের মুঠোয়, ওই আমরা সবকিছুই দেখতে পাই, সব আছে, একসাথে দেখবো। একবার তুই আয়। অরুণ, তোর বউয়ের সাথে তুই খুনসুটি করিস, ভালোবাসিস, বেড়াতে নিয়ে যাস মাঝে মাঝে, আদর করিস এখনো? নীলতারা, আমার বুকের ডালপালায় একটাও বুড়ো পাতা নেই রে, শুধুই কচি পাতার উচ্ছ্বাস। আমার অরুন্ধতী সেখানে কাঁচা রোদ হয়ে থাকে। নীল, তুই কাঁদছিস? উন্মেষকে খুব মনে পড়ছে রে। আমাদের স্বপ্নে ওকেও ডেকে নেবো, বুঝলি? কখনো তোদের ঝুলপানার ধারে, কখনো আমার দক্ষিণের জানালার ধারে বসে প্রাণ খুলে গল্প গুজব করবো। অস্তরাগের ছবি আঁকবো, আর বৃষ্টির জল ভিজিয়ে দেবে আমাদের ভার। আমরা তিনজন তখন তন্ময় হয়ে গান শুনবো, কবিতা বলবো, আবার কখনো গিয়ে উঠবো। আধার আমার ভালো লাগে। এই অরণ্য, আমরা ডাকলে উন্মেষ না এসে পারবেই না, বল? কি রে অরণ্য, তুই কাঁদছিস? কি হলো রে অরণ্য আমাদের? জীবনে কি আশ্চর্য বন্ধনে বেঁধে দিল আমাদের, বল? তুই, আমি, উন্মেষ, অরুন্ধতী, আর সব ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুদের। সবাই ভালো থাকুক, ভালো থাকুক। এই আকাশ, মাটি, ফুল, পাখি, মানুষ, নীলতারা, অরণ্য, আমাদের প্রিয়জনেরা সবাই ভালো থাকুক। থামিস না অরণ্য, তোর কবিতায় বল। আমার কবিতার সাথে তুইও গানে গানে বল, বল। ভালো থাকো, খুব ভালো থাকো। জলে ছায়া কাঁপে, দোলে শাঁখো, রাত হয়ে যায়, চাঁদ কি ঘুমোয়, স্বপ্নে সুখের ছবি আঁকো। আজীবন আর দীর্ঘ জীবন, ভালোবাসা, তুমি ভালো থাকো, ভালো থাকো। বসন্তে বাতাস খুব একটা ভালো নিবেদন আমরা প্রত্যক্ষ করলাম শোক সভার পরে। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে উপস্থিত ছিলেন, সকলকে